আসসালামু আলাইকুম। পিএইচডি টু বুটস্ট্র্যাপ 3 লাইভ ক্লাসের বাকি অংশে পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসেন। তো এই পর্বে আমরা আমাদের স্টাইল শিটে কালার এবং স্টাইল দিব। এজন্য আমরা এরিয়াগুলোতে প্রথমে কালার দিয়ে নিই। যেমন এরিয়াগুলো আমি হেডার এরিয়া দেখতে পাচ্ছি হোয়াইট, স্লাইডার এরিয়ার কালারটাকে আমি কপি করে নিলাম কন্ট্রোল-সি দিয়ে। এখানে হেডার এরিয়া আমি ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে সাদা এফএফএফ। তারপর স্লাইডার এরিয়া ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি কালারটা কপি করেছিলাম। তো এভাবে আমি প্রত্যেকটা এরিয়াতে কালার দিয়ে নেই। এটা আমার ইন্ট্রো এরিয়া। আমার এটা আমি সবগুলো দিয়ে নিচ্ছি। এখন যদি আমি সাইটটাকে রিফ্রেশ করি, সরি, হ্যাঁ এটা দেখা যাচ্ছে। এখন আমার মেনুটা আমি করে ফেলি। এখানে মেনু ইউএল এলআই, আচ্ছা নেপটাই হচ্ছে মূলত ইউএল। ইউএল হবে লিস্ট স্টাইল, লিস্টের আগে যে চিহ্নগুলো থাকতো এটা দিয়ে এটা চলে যাচ্ছে। এবং এলআই এর ডিসপ্লেটা হবে ইনলাইন। ওকে, এবং এলআই এর এর জন্য একটা কালার আছে, আমরা কালারটা দিয়ে নিতে পারি এখান থেকে। যেমন এটা হচ্ছে প্রাইমারি কালার, কন্ট্রোল-সি এর কালার। এবং হোভারের কালারটা ভিন্ন, এক্ষেত্রে হোভারের কালারটা হচ্ছে এটা। ওকে, এবং হোভার করলে যেন টেক্সট ডেকোরেশন নান হয়, এজন্য আমার দেওয়া আছে টেক্সট ডেকোরেশন নান। ওকে, দেখুন যদি সাইটটাকে রিফ্রেশ করি আমার এটা চলে আসছে। এখন এই এলআই এর ভিতর আমি মার্জিন রাইট দিচ্ছি 20 পিক্সেল। আমি এটা দেখে নিই ফাঁকগুলো কেমন। অনেক ভালো, বেশ ফাঁক। তাহলে এটাকে ডাবল করে দিই 50। তো এখানে ফন্ট ওয়েট হবে বোল্ড এবং টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস। এক্ষেত্রে আমার একটু মার্জিন রাইট কমাতে হবে এক লাইন আনার জন্য। ওকে, আমি চাইলে লোগোটা জন্য এত জায়গা না রাখলেই পারি, তাহলে এদিকে মেনুটা একটু সরে যাবে। আচ্ছা আচ্ছা, আমি সেটাই করি, এটাই বেটার হবে। আচ্ছা, আপাতত 38 থাকুক। হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে ইউএল এলআই। আমরা ফন্টের স্টাইলটা এতেও দিতে পারতাম। আমরা কপি রুল ডিক্লারেশন দিয়ে পুরোটাকে কপি করে নিয়ে এলআইতে পেস্ট করুন, এবং এর ভিতরে চাইলে আমি ফন্ট ওয়েটটা দিতে পারতাম, এটা কোনো সমস্যা হতো না। তো
তো এবার আমি এলআই যেটা করব সেটা হচ্ছে এটাকে নিচে নামাবো, মার্জিন টপ দিব 30 পিক্সেল। আচ্ছা আচ্ছা, এখন এলআইটা আমার ফ্লট, এলআই কোনো ফ্লট নাই, এই কারণে এটা মার্জিন কাজ করবে না। এই জন্য আমাকে যেটা করতে হবে, উপরে যেটাতে ফ্লট আছে, যেমন নেভে ফ্লট দেওয়া আছে, তো এটাতে যেমন এটা ফ্লট পাচ্ছে ডান সাইডে। আচ্ছা, এটা আমি যদি মার্জিন টপ দেই তাহলে কাজ করবে। আচ্ছা, আমি 20 পিক্সেল দিতে পারি, 25। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের পিএইচডিতে কিন্তু আমি যদি 100% করি, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি এই পরিমাণ জায়গা আমার হেডারে রাখতে হবে। আমি যদি এটা পরিমাপ করি, আমি যদি এটাকে পরিমাপ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার 98, তার মানে 100 পিক্সেল জায়গা আমার, 101 পিক্সেল, 100 পিক্সেল জায়গা আমার হেডারে লাগবে। এখন আমি যদি আমার সাইটটা দেখি, আমার সাইটে আমি ব্যবহার করেছি মাত্র 70 পিক্সেল, তার মানে 30 পিক্সেল আমার ঘাটতি আছে। 30 পিক্সেল উপরে এবং নিচে দিতে হবে। তাহলে আমি এই 30 পিক্সেল আমার এই হেডার এরিয়াতে প্যাডিং দিতে পারি। এখানে আমার হেডার এরিয়াতে প্যাডিং টপ দিতে পারি 30 পিক্সেল, সরি 15 পিক্সেল, এবং প্যাডিং বটম দিতে পারি 15 পিক্সেল। তাহলে আমার হেডারটা সমান হয়ে গেল একদম পিএইচডির মতো। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমার এখানে কিন্তু স্ক্রল বার চলে আসছে। তো আমি যখন মার্কআপ করেছিলাম তখন প্রত্যেকটা এরিয়ার ভিতরে আমি রো নিয়েছি। আসলে আমার এরিয়াগুলো নেওয়ার উদ্দেশ্য কি? এরিয়াগুলো নেওয়ার উদ্দেশ্য ছিল এখানে প্রত্যেকটা এরিয়াতে আমরা যদি পিএইচডি লক্ষ্য করি যে এরিয়াগুলোতে এক একটা করে কালার দেওয়া আছে। এই এরিয়া সাদা, এই এরিয়াটা হলো ব্ল্যাক বা রেভেন কালার যেটাই বলেন, এখানে হোয়াইট, তারপর ইন্ট্রো এরিয়াটা গ্রে কালার। এই যে ইফেক্টটা, এই ধরনের ইফেক্ট দেখানোর জন্য আমাকে এরিয়াগুলো নিতে হয়েছে। আচ্ছা, এই প্রত্যেকটা এরিয়ার সাথে আমি রো নিয়েছিলাম, যে বুটস্ট্র্যাপে রো থাকে, রো এর ভিতর কন্টেইনার থাকে, বা রো এর ভিতর কলাম এর যে গ্রিডটা থাকে। কিন্তু এক্ষেত্রে এরিয়াতে রো দেওয়ার কারণে আমার এক্সট্রা কিছু মার্জিন পাইছে, এ কারণে এখানে স্ক্রল বার চলে আসছে। কিভাবে? আপনারা যদি বুটস্ট্র্যাপের রো ক্লাসটা দেখেন, যেমন এখানে আমি যদি রোটাকে দেখি বিশ্লেষণ করে, যে এখানে মার্জিন লেফট আছে 15 পিক্সেল, মার্জিন রাইট আছে 15 পিক্সেল, মানে দুদিকেই 15 পিক্সেল 15 পিক্সেল করে মার্জিন আসতেছে, যার ফলশ্রুতিতে নিচে স্ক্রল বার চলে আসতেছে। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় তখন বুঝে নেবেন যে আপনাদের মার্কআপে কিছুটা ভুল আছে, কারণ বুটস্ট্র্যাপে মার্কআপ ঠিক থাকলে আপনার রেসপন্সিভ এবং স্ক্রল আসার প্রশ্নই ওঠে না। রেসপন্সিভ অটোমেটিক্যালি হবে এবং স্ক্রল তো আসার প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে আমি রোগুলোকে হেডার এরিয়া থেকে মুছে দিব। এটা আমি দুঃখিত যে প্রথম দিক থেকে এটা করলে হয়তো আপনারা বিভ্রান্ত হতেন না। তো যাই হোক, আপনাদের আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট টাইমে এই ভুলটা আর হবে না, কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। আচ্ছা, আর এই জন্যই লাইভ ক্লাস। আচ্ছা, তো এখানে এখন যদি আমি সাইটটাকে রিফ্রেশ করি, এখানে আমার কোনো স্ক্রল বার নেই, তার মানে আমার অতিরিক্ত কোনো মার্জিন এখানে কাজ করছে না। তো এখন আমি যেটা করতে পারি, যেমন আমি যদি সাইটের উপরে আমার আরো কাজ বাকি আছে, আমি উপরে যদি দেখি যে আমার এই সোশ্যাল আইকনগুলোকে আর একটু নামাতে হবে। হ্যাঁ, সোশ্যাল আইকনগুলো মার্জিন পাবে। আমি এখন সরাসরি কাজ করি এখানে স্টাইল শিটে। আচ্ছা, সোশ্যাল আইকনগুলো হচ্ছে একটা ফন্ট। সো এটার ফন্ট সাইজ দিয়ে দেই, ফন্ট সাইজ দিয়ে দেই 17 পিক্সেল। যদিও পিএইচডিতে ইমেজ ব্যবহার করা হয়েছে, আমরা ফন্ট ব্যবহার করলাম। আচ্ছা, সোশ্যাল আইকনকে মার্জিন টপ দিই আমরা 30 পিক্সেল, তারপর দেখি কি অবস্থা দাঁড়ায়।
এবং এটা আমরা একটু ফাঁকা ফাঁকা করে দিই, এক একটা আইকন থেকে এক একটা আইকনের দূরত্ব করে দেই। যেমন এখানে সেক্ষেত্রে প্যাডিংও দিতে পারি, মার্জিনও দিতে পারি। আমরা মার্জিন রাইট দিচ্ছি। আমরা অ্যাকচুয়ালি আমরা মার্জিন রাইট দিতে যাচ্ছি না, মার্জিন লেফট দেই, তাহলে ডান দিকে কোনো ফাঁকা থাকবে না। 7 পিক্সেল। ওকে, আর এটার কালার যেমন আছে তেমনই থাকুক, পরবর্তীতে আমরা আইকনগুলো চেঞ্জ করব। আচ্ছা, এখন আমি যদি উপরের ডিপটাকে এখন বলতে পারি যে মোটামুটি শেষ, আর এই এরিয়াটাকে ছোট করা যেত। আচ্ছা থাক, দরকার নেই, অতটা আর্জেন্ট না। আচ্ছা, এখন যদি আমি দেখি যে আমার পিএইচডিতে কিন্তু এটা হচ্ছে আমার পিএইচডিতে কিন্তু যে জাম্প বাটন আছে এখানে কোনো কালার নেই। সো আমার এখান থেকেও কালারটা মুছে দেওয়ার জন্য আমার যে রো লোগো হেডার শেষ স্লাইডার এরিয়ার ভিতরে কন্টেইনারের ভিতরে আমার যে রোটা আছে, এই রো এর ভিতরে যে জাম্প বাটন আছে এটাতে আমার একটা ব্যাকগ্রাউন্ড কাজ করতেছে। এই তো ব্যাকগ্রাউন্ড, সেটা তো আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে নান করে দিব। ট্রান্সপারেন্ট করে দিই আমি। এটা হচ্ছে আমার জাম্প বাটনের ক্লাস, আমার সবগুলা দরকার নেই। আচ্ছা থাকুক, আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাও রাখতে পারি, থাকবে এখানে, বাড়তি সিএসএস এর কোনো দরকার নেই। আচ্ছা, এরপর আমি যদি আমার h1 ট্যাগটা দেখি, এখানে h1 ট্যাগের নির্দিষ্ট ফন্ট আছে এবং এই ফন্ট আমরা যখন ডাউনলোড করে এমবেড করে দেব তখন আর লেখাটা একদম সেম লাগবে। যেমন ফন্ট চেঞ্জ হয়ে গেলে অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এখানে 55 পয়েন্টে একটা 54 থেকে 55 পিক্সেলের একটা ফন্ট দিতে হবে, যার লাইন হাইট থাকবে 65 পিক্সেল। তার মানে এখানে আমার h1 যেটা আছে জাম্প বাটনের h1, হ্যাঁ এখানে ফন্ট সাইজ 63 কাজ করতেছে, এটা হবে আমার 55 এবং সেই সাথে লাইন হাইট হবে 65 পিক্সেল। তাহলে আমার ইমেজের মতো হচ্ছে। এবং কালারটা চেঞ্জ করে দিতে হবে। কালারটা যদি আমরা চুজ করি, না চুজ করার অপশন নাই, আমরা যেটা দেওয়া আছে সেটাই ব্যবহার করব। অ্যাকচুয়ালি হোভারের যে মেনুর হোভারটা যে কালার, এটার h1টাও সেম কালার। কালার হচ্ছে ওকে। তো আমার জাম্প বাটনের h1টা ক্লিয়ার হলো। জাম্প বাটনের h1 আমি এখানে অতিরিক্ত ক্লাস নিয়ে ফেলেছি। হ্যাঁ আচ্ছা, তারপর জাম্প বাটনের ভেতরে যে পিটা আছে এটাকে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে 25 পিক্সেল। পি যেটা থাকবে এটার ফন্ট সাইজ আমরা যদি সেম করে নেই, আমি কপি করে পি এর ভেতরেও এটাই দিয়ে দেই। আচ্ছা, ফন্ট সাইজ হবে 25 পিক্সেল আর ফন্ট লাইন হাইট হবে 40 পিক্সেল। 40 পিক্সেল। ও আচ্ছা, আমাকে অনুরোধ করেছিলেন যে আমি যেন নোটপ্যাডের সাইজটা বড় করে নেই, আমি বড় করে নিচ্ছি। আমি দুঃখিত, প্রথম থেকে মনে ছিল না আমার। আচ্ছা, তো এখন আরো দেখতে আপনাদের সুবিধা হবে। তো এখানে আমি জাম্প বাটনের পিটাকে 40 পিক্সেল করে দিলাম। এখানে আসলে 40 দেখতেছি আমি এই যে এই এরিয়া এখান থেকে। আচ্ছা, তারপর কালারটাকে আমি চুজ করি। কালার হবে Ctrl+C, কালার হবে C।
আমি এখনো সেভ করিনি, এখানে আমি লিখতেছি কালার। এবার আমরা যদি পিএইচডিটার দিকে লক্ষ্য করি যে এখানে একটা বাটন আছে ছোট, তো বাটনটা আমরা দিয়ে দিই, আমরা বুটস্ট্র্যাপের ডিফল্ট বাটনটা দিয়ে দিই। বাটনটা হবে আমার একদম উপরে, জাম্প বাটন যেখানে আছে, যেমন এখানে স্লাইডার এরিয়া, রো আমার এরিয়া, স্লাইডার এরিয়া এখানে শেষ, তার মানে এই হচ্ছে স্লাইডার, জাম্প বাটন, ইমেজ x1 পি। ওকে ওকে, এখানে আমার বাটনটা দিয়ে দেই। আমি বুটস্ট্র্যাপের ডিফল্ট বাটনটা ব্যবহার করছি, আমি বাটনটাকে এখানে দিয়ে দিই। ক্লাস হিসেবে আমরা বুটস্ট্র্যাপের বাটন ব্যবহার করতে চাচ্ছি, এজন্য বাটন btn ডিফল্ট বাটনটা নেই, ডিএ ডিফল্ট ডি। ডিফল্ট বানান ঠিক আছে। এবার আচ্ছা, এখানে পারচেস নাও, পিআরসিসে নাও, এবং শেষ হবে বাটন দিয়ে। আচ্ছা, এবার সাইটটা রিফ্রেশ করলে আমার বাটনটা চলে আসছে। তো এটা বুটস্ট্র্যাপের বাটনই নেওয়া হলো, এবং আমার পিএইচডির সাথে কিছুটা ভিন্নতর হলো, আমি এখানে এক্সট্রা সিএসএস যুক্ত করে বাটনটাকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো তারপর আমার যে জাম্প বাটন, এখানে কিছুটা পেডিং দরকার, এখানে আমি পেডিং দিয়ে দিই। এটা পুরোটাই একটা স্লাইডার হবে, এই কারণে এটা নিয়ে তো টেনশনের কোনো কারণ নাই, আমরা যখন ডাইনামিক ভাবে এটাকে করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার পেডিং আসতে পারে হলো স্লাইডার, জাম্প বাটনের প্যাডিং দেওয়া যেতে পারে, অথবা স্লাইডার এটারও প্যাডিং দেওয়া যেতে পারে। আমি জাম্প বাটনে দিই, কারণ হচ্ছে যেটা যেহেতু স্লাইডার ডায়নামিক হবে। এটা কাজ করছে না, তাহলে স্লাইডারে দেখি। where is slider? এখন ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কতটা দূরে আমি যদি এটা লক্ষ্য করি যে আমার ছবি থেকে কিছুটা, তাহলে আমার পেডিংটা আরো দিতে হবে। স্লাইডারে আফটার রো এটা স্লাইডার, হ্যাঁ, এখানে আমি 40 পিক্সেল দিতে পারি, বা 50 করে দিলে পারফেক্ট হবে। ওকে, তাহলে এটা হবে আমার 50। ওকে, আমার স্লাইডারটা মোটামুটি রেডি। কিছুটা ফাঁক দিতে হবে, এর জন্য এক্সট্রা ক্লাস নিয়ে পেডিং দিলেই হবে, আপনারা এটা নিশ্চয়ই পারবেন। আচ্ছা, এবার যদি আমরা এই এলিমেন্টটার দিকে যাই, এলিমেন্টটা হচ্ছে ইন্ট্রো এরিয়া। ইন্ট্রো এরিয়াতে আমার একটা টেক্সট আছে,
এই টেক্সটার কালার হচ্ছে সি, ফন্ট সাইজ হচ্ছে 25 পিক্সেল, 65 পিক্সেল লাইন হাইট। ওকে, টেক্সটটা আছে হলো ইনটু এরিয়ার ভিতরে ইনটু টেক্সটের H3 তে। তাহলে আমরা যদি যাই ইনটু এরিয়াতে, ইনটুর ভিতরে ইনটু H3, এর মধ্যে ভিতরে যে কালারটা সেটা হলো H3 কালারটা এরকম। আর ফন্ট সাইজ আমরা দেখলাম 25 পিক্সেল, 25 পিক্সেল। আর লাইন হাইট হচ্ছে 65 পিক্সেল। আচ্ছা, তো এখানে সবগুলো H3 কে আমরা এই ইউনিভার্সাল যদি এই এলিমেন্টটা দেই, যেমন এই সিএসএসটা দেই যে সরি ফন্ট সাইজ 25 পিক্সেল, লাইন হাইট 65 পিক্সেল, তাহলে সবগুলো H3 তে একইভাবে কাজ করতো। যেমন এখানে প্রসেসের জায়গায় আমার আবার H3 লিখতে হবে, তখন আবার এটা বারবার দিতে হবে না। তো আমি দেখি একই রকম যদি থাকে আমি সেক্ষেত্রে ইউনিভার্সাল একটা সিএসএস কোড দিব। ইউনিভার্সাল বলতে সব কিছুতেই সবগুলোতেই একই রকম। আচ্ছা, তো হ্যাঁ, এখানে আমার এটা হয়ে গেল। তারপর আছে হচ্ছে আমার প্যারাগ্রাফ। একইভাবে প্যারাগ্রাফটাকেও আমি সিএসএস দিয়ে নেই। আমরা এটাকেও একইভাবে কালার এবং ফন্ট সাইজ, লাইন হাইট দিয়ে নিলাম। এখন আমাদের এটা চলে আসছে। তো এটা ফন্ট ওয়েটটা মনে হয় বোল্ড না, আমরা দেখি পেজটিতে কি আছে। হ্যাঁ, এটা বোল্ড না, তাহলে আমাকে অবশ্যই ফন্ট ওয়েট নরমাল দিতে হবে। ওয়েট হবে নরমাল। আচ্ছা, তাহলে আমার এটা ঠিক হয়ে গেছে। আসলে ফন্টটা যখন আমি চেঞ্জ করব তখনই ঠিকভাবে কাজ করবে। নরমাল তো কাজ করছে মেবি, নরমাল কাজ করছে। আসলে নরমাল সাইজটাই দেখতে বোল্ডের মতো, 18 পিক্সেলের যে এই ফন্টটা যেটা রানিং আছে। আচ্ছা, তো আমার সাইটটা অ্যাকচুয়াল লুক আনতে আমাকে আসলে ফন্টটা এমবেড করার কোনো বিকল্প নেই, আমি ফন্টটা এমবেড করে ফেলি। তো ফন্ট এমবেড করতে কি করতে হয় সেটা এখন বুঝতে পারবেন। আচ্ছা, আমি যদি পিএইচডিটা প্রথম থেকে ওপেন করি, এখানে আমি দেখতে পাচ্ছি যে ফন্টটা, এই ফন্টের নাম হচ্ছে, আমি নামটা নোটপ্যাডে লিখে নেই, ACLVETICANE বোল্ড। ওকে, তো বোল্ড দরকার নেই, আমি নর্মালটাকে খুঁজে দেখি আমি এটা গুগল ওয়েব লাইব্রেরিতে, গুগল ফন্ট লাইব্রেরিতে আমি পাই কিনা, ওয়েব ফন্টের লাইব্রেরি থেকে। না, বোল্ড নামে এই ধরনের কোনো ফন্ট তারা পাচ্ছে না। না, এটা আমার অন্যভাবে করতে হবে। আমি ফন্টটা লিখে .ttf লিখে আমি অনলাইনে সার্চ করলাম। এক্ষেত্রে আমি এটার ওয়েব ফন্ট দেখতে পাচ্ছি গিটহাবে, এবং একটি ওয়েবসাইটের ভেতর সিএসএস ফোল্ডারে এটার ফন্টগুলো আছে দেখতেছি। আমরা ওয়েবসাইটের ভেতরে যদি দেখি যে তার এখানে পুরো ওয়েব ফন্ট একদম করা আছে, গ্রেট। আমার এগুলোই দরকার আসলে। ফাউন্ডার সিএসএস মেবি কল করাও আছে। হ্যাঁ, এইভাবে তো সবসময় পাবেন না আপনারা, কিন্তু আপনারা যেটা করবেন, এই যে গুগলের যে গিটহাবের পেজ থেকেও নিতে পারেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেমন এখানে আমি যদি দেখি যে ফন্টের ভেতর
ফন্ট ফোল্ডারের ভিতর এই তো ফন্টগুলো আছে, এখান থেকে ডাউনলোড করে আমরা কিভাবে ব্যবহার করব ডেমোতে দেওয়া আছে। তো আমি এটাও করতে পারি, এখানে সবগুলো আছে কিনা, হ্যাঁ সবগুলোই আছে। আচ্ছা আমি যদি একটা একটা করে ডাউনলোড করতে পারি, আর এখানে ফুল ডাউনলোড করার মেবি অপশন নাই এটাতে। আচ্ছা আমি যদি ফন্টটাতে যাই, এখানে ফন্ট ফোল্ডারটা আমি এটা ডাউনলোড করলে ফন্ট ফোল্ডারটা পেয়ে যাব। আচ্ছা এটা একটা কোনো একটা অ্যাপ্লিকেশনের কোনো একটা প্রজেক্টের ভেতরে এই ফন্টটা ব্যবহার করা হয়েছে, ওই ফন্টটাই আমরা নিচ্ছি। তো ডাউনলোড কমপ্লিট। এখন যদি আমরা এটাকে ওপেন করি এবং এক্সট্রাক্ট করে নেই, আচ্ছা এটা চলে আসলো কোথায়, এটা আচ্ছা এখানে ফন্ট ফোল্ডারের ভিতর আমি এটা দেখতে পাচ্ছি এবং ডেমো কিভাবে ব্যবহার করতে হবে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোল্ড এবং লাইট দুটো ডেমো দেওয়া আছে। আমরা ফন্টগুলোকে এখান থেকে শুধু কপি করব, কন্ট্রোল ও দিয়ে আমি এখানে বোল্ড ফরম্যাটের ইওটি এসভিজি ডিটিএফ অফ, ইওটি এসভিজি ডিটিএফ অফ, ইওটি এটা হচ্ছে মিডিয়াম। আচ্ছা আমি পুরোটাই কপি করি, করার পর এখান থেকে ডেমোটাকে বাদ দিয়ে দেবো। ওকে এটাকে কপি করে আমাদের যে ফোল্ডার, আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভেতর ফন্টের ভেতর আমরা এখানে রাখি। ওকে এখন এই ফন্টটাকে ব্যবহার করার জন্য এখানে নিয়ম দেওয়াই আছে যে ডেমোতে যে ফন্ট ফ্যামিলি হিসেবে কি কল করতে হবে। ফন্ট ফ্যামিলি এইটা কল করতে হবে, এটা হলো লাইটের জন্য, যেমন আমার পিটা হবে লাইট। আমি যদি আমার এটা দেখি যেমন এটা বোল্ড, কিন্তু পিটার ভিতরে ব্যবহার করা হয়েছে লাইটটা, তো লাইটটা হবে পিতে। তাহলে এখন যদি আমি জাম্বরটনের ভেতর জাম্বরটন, হ্যাঁ জাম্বরটনের পি এর যদি ফন্ট ফ্যামিলিটা দেই তাহলে দিব এটা, আর সেই সাথে যে এই সোয়ানটা সেটা হবে বোল্ড। এখানে বোল্ডের যে ডেমো দেওয়া আছে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটা এটা আমরা দিলাম। এখন আমি যদি সাইটটাকে রিফ্রেশ করি, আচ্ছা আমার ফন্টটা আগে ছিল এরকম, এখন আসলো এরকম। আচ্ছা আচ্ছা দেখি এখনো মনে হয় এটা অ্যাক্টিভ কাজ করতেছে না। ফন্ট ফ্যামিলি, ও আচ্ছা 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 ফন্ট ফেস নেওয়া হয় নাই আমার এখানে। ফন্ট ফেস হিসেবে প্রথমেই ওই ফন্টটাকে দেখাই দিতে হবে, এজন্য আমি যদি এখানে তাদের কোনো সিএসএস দেখি, আমি যদি সিএসএসটা দেখি গিটহাবের, এইভাবে আমার ফন্ট ফেসটা দেখাই দিতে হবে। লাইট লাইট ফন্টটা কোন ফোল্ডারে আছে সেটা, এখানে আমি ফন্টটাকে মিডিয়াম, তবে আমি ফন্টগুলো ব্যবহার করতে পারবো। এটা আমার স্টাইল শিটে একদম উপরে দিয়ে দেই। আচ্ছা
আমারও ঠিক সিএসএসটার সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, তারপর বের হয়ে ফন্ট ফোল্ডারের ভিতরে ফন্টটা এইভাবে আছে। আচ্ছা, এখন আমি যদি কল করি আমার সাইটে ফন্টটা লোড হবে, আমি দেখতে পাচ্ছি ফন্টটা লোড হয়েছে। আচ্ছা, এখন বাকি কাজগুলো আমরা করতে পারি। তো বাকি কাজগুলো হচ্ছে আমরা বডিতে এই ফন্টটা দিয়ে দেই, রেগুলার যে ফন্টটা, ফন্ট ফ্যামিলি রেগুলার, এটা দেই আমাদের বডিতে। তাহলে পুরো সাইটে এই ফন্টটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এরপর আমাদের যেখানে লাইট দরকার লাইট দিব, যেখানে বোল্ড দরকার বোল্ড দিব, যেখানে রেগুলার ভার্সনটা দরকার সেখানে রেগুলারটা আমরা দিব। আচ্ছা, এবার এই এরিয়াটাকে যদি আমি আবারও দেখি, যেখানে দুটো বাটন আছে, আমি পরপর দুটো বাটন নিয়ে নেই। ইন্ট্রো পি, পি এর পরেই আমার সাপোজ আরেকটা পি, এখানে আমার দুটো বাটন। এখানে এক্সট্রা অতিরিক্ত আমাদের যে স্টাইল দেওয়ার জন্য আমাদের দিতে পারি ইন্ট্রো বাটন 1, ইন্ট্রো বাটন বা ইন্ট্রো বাটন, আমরা একই ধরনের ক্লাস যদি দিই ইন্ট্রো বাটন। আমি দুটো বাটন নিয়েছি, একটা বাটন, এই একটা বাটন। আচ্ছা, এটা শুরুতেও দেওয়া যায় শেষেও দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখন এই ইন্ট্রো বাটনকে আমি ইচ্ছেমতো পেডিং দিতে পারবো, ইচ্ছেমতো মার্জিন দিতে পারবো, কালার দিতে পারবো। যেটা আমি করব হচ্ছে ইন্ট্রো এরিয়াতে ইন্ট্রো ইন্টু পি এই জায়গায় কালার মেবি দেখতে হবে, ট্রান্সপারেন্ট মেবি ছিল। আচ্ছা, এখন যদি আমি লক্ষ্য করি যে এখানে কোনো কালারই শো করতেছে না, আসলে কালার ট্রান্সপারেন্ট না, কালার ওখানে স্বচ্ছ একটা, হ্যাঁ হ্যাঁ গ্রে কালারটা হবে। কালার না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডটা হবে আমাদের এইটা। হোভারটা আমরা চেঞ্জ করতে পারবো এবং চাইলে বর্ডার কালারও দিতে পারবো। আচ্ছা, এখন আমি মূলত ক্লাসটা কেন নিলাম, ক্লাসটা নিলাম হলো এখানে অতিরিক্ত যে একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হলো যেমন এখানে স্পেসিংটাকে নিয়ন্ত্রণ করা। এখানে স্পেসিং নিয়ন্ত্রণের মধ্যে আছে, এখানে উপরের থেকে যে পেডিংটা, এটা ইচ্ছা করলে আমি পি এর পেডিংও দিতে পারি, বা বাটনের যে পেডিং বটম দিতে চাই যদি আমি, পেডিং না, এখানে মার্জিন বটম যদি দেই আমি 20 পিক্সেল, তাহলে আমার ইন্টেরিয়রটা 20 পিক্সেল নিচে নেমে গেল, যেটা এরকম। এখানে আরো দিতে হবে 20 না, ঠিক এখানে 30 দিলে ভালো লাগে। এভাবে আপনারা সময় নিয়ে সেটার সিএসএস গুলো একদম পিক্সেল পারফেক্ট করে নেবেন। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ এরিয়াগুলো শেষ করছি। যেমন এখানে আমার ধরতে গেলে ইন্টো এরিয়াটার কাজও শেষ। এখানে বর্ডার কালার, আমি যদি বর্ডার কালার এখন দেখিয়ে দিই যে কালারটা কীভাবে চেঞ্জ করবেন। আচ্ছা, ইন্টো বাটন বর্ডার 2 পিক্সেল সলিড, এভাবে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আমি আপাতত FF000 একটা রেড কালার দিয়ে দেখি। তারপর এটা আসলে এই তো দুই কালার, এই কারণে আমার দুই ক্লাস নিতেই হবে। কন্ট্রোল+C, যেমন একটার কালার হচ্ছে ইন্ট্রো বাটনের কালার দিলাম এটা এটা হচ্ছে ধরি 2, ডিক্লারেশন এটা ধরলাম 2,
নিলাম আর একটা 1। আচ্ছা 1 এর কালার কি, 1 এ মূলত চেঞ্জ যেটা আসবে এখানে একটু ইয়েলো টাইপ, সি এখানে ব্যাকগ্রাউন্ড বর্ডার কালার চেঞ্জ। আচ্ছা এক্ষেত্রে আমাকে আবার এটা একটু চেঞ্জ করে দিতে হবে যে 1 and 2, খুব সিম্পলি আপনারা এটা ওভাররাইট করে ফেলবেন। আচ্ছা নতুনদের সুবিধার জন্য কি পরিবর্তনটা আসছে এজন্য আমি বারবার রিলোড দিয়ে দেখাচ্ছি, আসলে এটা উচিত না, একবারে শেষ করে রিলোড দিলে কাজ দ্রুত হয়। আচ্ছা তারপর এখানে আমি যদি পিটা দেখি, পি থেকে কিছুটা স্পেসিং আছে বটম, এবং সেটা এক লাইনে আছে। হ্যাঁ এটা এক লাইনে আছে, আমারটা কেন এক লাইনে আসলো না আমি জিনিসটা খেয়াল করি। এখানে হয়তো আমার অতিরিক্ত কোনো টেক্সট যুক্ত হয়েছে মেবি, এখানে রিটার্ন ফেলো সিভাস। আচ্ছা এখানে আমার ফন্ট সাইজ 18 পিক্সেল, লাইন হাইট 13, ফন্ট ওয়েট নরমাল। ওকে ওকে। আচ্ছা পিএইচডিটা যদি লক্ষ্য করি, ও লাইট ফন্টটা এখানে ব্যবহার করা হয়েছে, এবং 18 পিক্সেল 30 ঠিক আছে, কিন্তু ফন্ট সিএসএসটা হবে লাইট, ফন্ট ফ্যামিলিটা হবে লাইট। এটা হচ্ছে ইন্ট্রোর পি সাইজ ফন্ট ওয়েট। ওকে এখন যদি রিফ্রেশ করি এক লাইনে চলে আসছে। এখন এই পিটাকে যদি আমরা প্যাডিং বটম দেই, প্যাডিং বটম দিলে 20 পিক্সেল, তাহলে হয়ে গেল 20 না, এখানে আসলে একটু তো হবে না, 10। ইন্ট্রো পি এ হচ্ছে আমাদের ইন্ট্রো পি। আর যাই করতেছি আমাদের সাইট কিন্তু রেসপন্সিভ ঠিক আছে। যেমন আমি যদি কন্ট্রোলটা শিফট এম দিয়ে আমি দেখি, আমি মেনুটা ঠিক করব মোবাইলের জন্য, এটা মোবাইল মেনু হবে। আচ্ছা বাকি জিনিসগুলো যদি দেখি, যে মোবাইলের জন্য আমাদের এটা একটু সরে আসবে ছবিগুলো, যে নিচে নিচে যে আসার বিষয়টা সেটা কিন্তু এখানে ঠিকভাবে আসতেছে, সেক্ষেত্রে প্যাডিংটা চেঞ্জ করতে হবে। জাস্ট যে এক্সট্রা যে জিনিসগুলো আমরা দিয়েছি লাইন হাইট এগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু আমাদের কিন্তু কোনো স্ক্রল আসেনি, এবং যে ইমেজগুলো সিঙ্গেল সিঙ্গেল আকারে শো করতেছে এখানে ডাবল করে দেখানোর জন্য আমাদের এক্সট্রা ক্লাস দিতে হবে, এবং এখানে 4টা। তো এখনও এটা দেখার সময় হয় নাই, আমাদের শেষ করতে হবে কাজটা। তো ইন্টু এরিয়া যদি ধরে নিতে পারি, ইন্টু এরিয়াতে আরও কিছুটা কাজ আছে, যেমন ফন্ট কালারটাও চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা বর্ডারের মতোই ফন্ট কালার হবে, তাহলে বাটনের ভেতর আমি যে কালার বর্ডারের যে কালার দিয়েছি সেটাই হবে ফন্ট কালার হবে ভি। একইভাবে এখানেও ভি। আমি দু জায়গাতে একই কালার কেন ব্যবহার করেছি, এখানে নিশ্চয়ই একটা ভুল হয়েছে, আমি কালারটাকে ঠিক করে নিই। যেমন এটাতে কালার হচ্ছে এটা, এটা হচ্ছে প্রথম বাটনের জন্য, প্রথম বাটনের জন্য এটা। ও সরি, আমি আসলে ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, এটা হলো বর্ডারের সাথে রিলেটেড, বর্ডারের সাথে রিলেটেড ঠিকই আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর ব্যাকগ্রাউন্ড দুটোরই একই, আশা করি বুঝতে পেরেছেন। ও আচ্ছা আচ্ছা এখানে লিঙ্কিং আছে, এই জন্য এর দিতে হবে বাটন। আচ্ছা বাটন কালারটা কেন কাজ করছে না, দেখছি। F57780 ও আচ্ছা আচ্ছা কাজ করছে, আমরা আসলে বুঝতে পারি নাই একদম চিকন থাকার কারণে। আচ্ছা এটা হচ্ছে ইন্টু বাটন 2,
কোনো একটি ক্লাস নিয়ে আপনার সন্দেহ হলে যে এটা কাজ করছে কিনা, তো সেক্ষেত্রে আপনারা সেটাকে ইম্পর্টেন্ট দিতে পারেন, ইম্পর্টেন্ট দিলে সেটা কাজ করবে। আচ্ছা, তো এখন যদি আমি সাইটটাকে রিফ্রেশ করি, যেমন এটা বাটন কালার চেঞ্জ। আচ্ছা, খুব সুন্দরভাবে এটা কালার চেঞ্জ হয়ে গেল। তো এটাও অনুরূপভাবে আপনারা করে নেবেন। আচ্ছা, এখন যে অন্যতম একটা বিষয়, সেটা হচ্ছে যে কন্টেন্ট এরিয়ার কন্টেন্টগুলো। আচ্ছা, আমাদের পিএইচডিতে কেমন আছে? পিএইচডিতে আমি দেখতে পাচ্ছি যে এখানে S3 ট্যাগ মেবি আমি নিয়েছি, যে সবগুলো S3 একই রকম। এখানে 25 পিক্সেলের একটা ফন্ট ব্যবহার করা হয়েছে মনে হয়, হ্যাঁ 25 পিক্সেল 65 পিক্সেল। আচ্ছা, এক্ষেত্রে আমি সকল S3 এর একটা ইউনিভার্সাল ক্লাস এখন নিতে পারি, যেমন বডির নিচেই S3 যেগুলো থাকবে তাদের ফন্ট সাইজ হবে 25 পিক্সেল, এবং এই জন্য মার্কআপটা আপনারা ইচ্ছামতো S3, S2, S4 দিলেই হবে না, এটা যেন সব পুরো ওয়েবসাইটে এখন এটা প্রভাব পড়বে। লাইন, এবং আমার অনেকটা কাজ সময় সাশ্রয় হবে। ACIGST কাজও সহজ হলো। হাইট, লাইন হাইট ACIGST মেবি দেখেছিলাম 65 পিক্সেল। ওকে, তার মানে আমার, এবং ফন্ট ওয়েটটা বোল্ড, ফন্ট ওয়েটটা হচ্ছে বোল্ড। ওকে, এখন আমাদের সাইটের যতগুলো S3 আছে সবগুলোতে একই ধরনের ক্লাস অ্যাপ্লাই হয়েছে। এখানে ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করে দিতে পারি, S3 এর ফন্ট ফ্যামিলি। আমরা দেখি যে S3 তে আসলে কি ফন্ট অ্যাপ্লাই হয়েছে। আমি যদি আরেকটা S3 ওপেন করি, বোল্ডটা, বোল্ডটার জন্য হচ্ছে এটা। এবং আমার সবগুলো ফন্ট, এবং শুধু তাই না, এখানে আমার S3 এর জন্য আমি কালারটাকেও ডিফাইন করে দিই। আমার সবখানে S3 এর কালার হবে না, এখানে হোয়াইটও আসতে পারে, থাক আমি এখানে কালারটা চেঞ্জ করছি না। আমি এটা বডিতে কালারটা দিতে পারি, যে আমার ইউনিভার্সাল বডির কালার, বডিতে যতগুলো টেক্সট আছে সবগুলো টেক্সটের কালারই হচ্ছে এই ধরনের, এই কালারটা আমি বডিতে দিতে পারি। আচ্ছা, এখন যদি আমরা আমাদের সাইটটাকে একটু দেখি, ঠিক আছে, পারচেস বাটনটাও চেঞ্জ করা দরকার। পারচেস বাটনটা হবে একই রকম। এক্ষেত্রে আমরা এই ক্লাসটা না, ক্লাসটা ভিন্ন হবে, নতুন আলাদা একটা ক্লাস নিয়ে স্লাইডার বাটন নাম দিতে পারি, যেটার বর্ডার কালার হবে এরকম। আচ্ছা, সেক্ষেত্রে এখানে যে আমরা বাটনটা ব্যবহার করেছি, বাটন ডিফল্ট থাকুক, তার সাথে যে বাটন সেটা হচ্ছে স্লাইডার বাটন। আচ্ছা, এবং এই স্লাইডার বাটনের সাথে যে ক্লাসটা হবে, এখানে স্লাইডার এরিয়া, স্লাইডার বাটন, LIDR স্লাইডার বাটন, এবং সেটার জন্য স্লাইডার বাটনের ভেতর যে কালারটা থাকবে সেটা হলো এটা। আমি নিশ্চিত হয়ে নিলাম যেটা পাচ্ছে। আচ্ছা, তারপর হলো বর্ডার 2 পিক্সেল সলিড, তারপর এই কালার। এক্ষেত্রে বর্ডার রেডিয়াস দিতে পারেন যদি রাউন্ড শেপটা আরেকটু মসৃণ দরকার হয়, এবং কালারটা হবে ট্রান্সপারেন্ট। এখানে আমার আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ট্রান্সপারেন্ট, কোনটা হচ্ছে, তাহলে আর সমস্যা নেই, আমাদের বাটনটা সেরকমই হয়ে গেল।
এখন আমি যদি পিএইচডিটা দেখি যে আসলে আমি ছোটখাটো কাজগুলো যদি টিউটোরিয়ালে করি তাহলে সময় অনেক বেশি লাগে। প্যাডিং টপ, ও সরি, এটা প্যাডিং দিলে পুরোটাই হয়ে যাবে, এক্ষেত্রে মার্জিন দিতে হবে। মার্জিন টপ 20 পিক্সেল, 40 পিক্সেল মার্জিন দেওয়া যেতে পারে। স্লাইডার বাটন, ওকে। আচ্ছা, এখন আমি আমাদের কন্টেন্ট এরিয়াতে চলে যাই। কন্টেন্ট এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু S3টাকে আমরা ঠিক করেছি। S3 পরেই আছে হচ্ছে S1, সরি পি, সেটার ফন্ট সাইজ হচ্ছে ফন্ট হচ্ছে লাইট এবং সাইজ হচ্ছে 18। আচ্ছা আচ্ছা, এর চাইতেও ছোট ফন্ট ওয়েবসাইটে আছে কিনা খেয়াল করি। হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা দিয়ে দিই। যেমন এখানে কন্টেন্ট এরিয়া, দেখি ওটার কি ক্লাসে আছে। ক্লাসটা যদি আমরা লক্ষ্য করি, এ হচ্ছে আমাদের সেই ইন্ট্রো। ইন্ট্রোর পরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট এরিয়া, তারপরে হচ্ছে রো, রো এর ভিতরে হোয়াট ইজ প্রসেস, এটাই। এখানে হচ্ছে প্রসেস হেডিং, প্রসেস হেডিং এর S3 এবং পি। আচ্ছা, S3টা আমাদের ঠিক আছে, পিটাকে আমাদের কাজ করতে হবে প্রসেস হেডিং এর। আচ্ছা, প্রসেস হেডিং এর পি এর ফন্ট সাইজ হচ্ছে, আচ্ছা আমি সবগুলো পিক দিতে পারতেছি না, কারণ হচ্ছে যেখানে 14 পিক্সেলও আছে, 14 পিক্সেলকে আমি পি হিসেবে ধরবো। আচ্ছা, ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল এবং লাইন হাইট এখানে ইম্পর্টেন্ট। লাইন হাইটটা হচ্ছে এখানে 2 লাইন, এই জন্য লাইন হাইটটা মাস্ট বি ফিক্স করতে হবে। যেমন 30 পিক্সেল আমি দিতে পারি, 30 পিক্সেল, ওকে। এবার আমরা যদি পেজটা আবার লক্ষ্য করি যে আমাদের এটা ঠিক আছে, এখানে আইকন আছে আমাদের। আচ্ছা, সিঙ্গেল প্রসেস, এক একটা করে প্রসেসের জন্য আমাদের নির্দিষ্ট জায়গা আছে। 3 কলাম, 3 গ্রিড এখানে নেওয়া আছে। আচ্ছা, এখানে সিঙ্গেল প্রসেসের সাথে যে আইটা আছে সেটাকে আমরা ফন্ট সাইজ অনেক বেশি পরিমাণে দিয়ে দেবো। যেমন এখানে সিঙ্গেল প্রসেসের সাথে যে আইটা আছে এটার ফন্ট সাইজটা হবে সাপোজ 70 পিক্সেল। তাহলে সবগুলো সিঙ্গেল প্রসেসের ফন্টটা বেড়ে গেল। আচ্ছা, তারপরেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের একটা হেডিং আছে। হেডিংটার কালার হচ্ছে, আমি কালারটাকে কপি করে নেই, একটু ডিফারেন্ট এন্ড একটু ডার্ক, ওকে। H4 এবং পি, এটা হচ্ছে H4, H4 এর কালার দিচ্ছি আমরা সিঙ্গেল প্রসেসের, এবং ফন্ট সাইজটাও দিয়ে নেই। ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট সাইজটা হবে মনে হয় 18 পিক্সেল, লেট মি শিওর। এটা বোল্ড হবে, হ্যাঁ 18 পিক্সেল এবং 65 পিক্সেল। তাহলে আমি এটা S3 ধরতে পারতাম, সেক্ষেত্রে আমাকে আর বাড়তি ক্লাস CSS লিখতে হতো না। আচ্ছা, তারপর লাইন হাইট হচ্ছে 65 পিক্সেল, ওকে। আর ফন্ট ফ্যামিলিটা হচ্ছে বোল্ড, তোমরা বোল্ডের ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিই। যেমন বোল্ড হবে আমাদের নিতে হবে এটা। আচ্ছা, এরপর পি, পি এর এখানে একটা
জিনিস লক্ষণীয় যে এখানে কিন্তু নাম্বারগুলোকে স্প্যান করে একটা ভিন্ন কালার দেওয়া আছে। তো আমরা এই কালারটাকে কপি করে নিই, Ctrl+C, এবং সেটা হবে আমাদের স্প্যানে। তো আমি এটার জন্য কোনো স্প্যান এখনো নেইনি, আমি নাম্বারগুলোকে স্প্যান করে ফেলি, যেমন স্প্যান। এখানে স্প্যান স্টাইল দিয়ে সরাসরি কালার এখান থেকেই দিতে পারি, বা হ্যাঁ এখানেই দিতে পারি। এটা আর আমি ইয়েতে নিয়ে যাচ্ছি না, কারণ এটা একটা কালার রেসপন্সিভে কোনো প্রবলেম করবে না। আসলে ইনলাইন সিএসএস দিলে রেসপন্সিভে সমস্যা হয়, সেক্ষেত্রে কালারটা আপনার ইনলাইন দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা করবে না। আমি 4 জায়গাতেই দিয়ে দিলাম, এবং স্প্যানগুলো আমি দিয়ে দিচ্ছি ক্লোজিং, স্প্যান ক্লোজিং, স্প্যান ক্লোজিং। এখন যদি কুইক একটা ভিউ করি, আমাদের সাইটটা এরকম হয়ে গেছে, এবং কালারটা লেট মি চেক अगेन, আসলে কি কালার দিয়েছি, কালারটা কেমন সুন্দর, এখানে আমরা কালারটা পাচ্ছি, এই কালারটাই হবে আসলে। ও শুধু কালার দিলে তো হবে না, কালারের সাথে কিছু লিখতে হবে, সেটা লেখা হয়নি। কালার কোডটাও ফিক্স করে দিলাম, এবং সেটা হবে কালার। তো এই ধরনের বেসিক ভুলগুলো আসলে কাম্য নয়। স্প্যান স্টাইল, কালার, এখানে কালার পাচ্ছে না। আচ্ছা আচ্ছা দেখতেছি। আচ্ছা আমরা এক কাজ করি, এটাকে ক্লাস ধরে নেই, বা শুধু স্প্যানে রাখি, পরে দেখতেছি। আমরা এটা এখান থেকে দিব, সিঙ্গেল প্রসেস পি, এবং এখানে S3, এটা কি, এটা হচ্ছে হ্যাঁ সিঙ্গেল প্রসেসের স্প্যান, সিঙ্গেল প্রসেসের স্প্যান, স্প্যানের কালার হচ্ছে এটা। এবার কাজ করেছে। আচ্ছা আপনারা এইভাবেই কোনো সমস্যায় পড়লে সেটা সিএসএস থেকে দিয়ে দিবেন, ইনলাইনে যদি সাপোর্ট না করে। আচ্ছা এখন আমি আমার যে আয়ের কালারটাও চেঞ্জ করে দেই। এখানে সিঙ্গেল প্রসেসের ভেতর যে আইটা আমি নিলাম, আয়ের কালার হবে আচ্ছা, এবং এগুলোকে আমি আইকনগুলো পরে চেঞ্জ করব, এবং এটার নিয়ে যদি একটু সময় দেই, Ctrl F5, তো আইটা হচ্ছে কি একটা ফন্ট। তো এই ফন্টগুলোকে আমি যদি চাই এটাকে ট্যাক্স হিসেবে ধরতে পারি, এবং ট্যাক্স লাইন যদি
এখানে কাজ করছে না মিডল। এখন সেন্টারে চলে আসছে। টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে আমি এটাকে ঠিক মিডলে নিয়ে আসলাম। এখানে পিএইচডিতে আমি যেভাবে দেখতেছি এটা ঠিক মিডল পজিশনে থাকবে। এবং শুধু তাই নয়, এরকম কপি করতে চাচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আই। ঠিক একইভাবে আমাদের যে H4 আছে, H4 কেও টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব আমরা। আচ্ছা, S1 সরি S4 কে, হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, আচ্ছা, এখন যদি আমরা পরের ডিপটাতে চলে যাই, আওয়ার লেটেস্ট স্টাফ, ঠিক একইভাবে আমরা এখানে যে কাজটা করেছি হোয়াট ইজ প্রসেস, সে একইভাবে আমরা আওয়ার লেটেস্টটাকেও স্টাইল দিয়ে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোর্টফোলিওর যে হেডিংটা আছে এখানে তারা লাইট ফন্টটা ব্যবহার করেছে, এই জন্য আমাদেরকে অবশ্যই লাইট ফন্টের ফন্ট ফ্যামিলি দিতে হবে, যে পি এর ভেতর ফন্ট ফ্যামিলি, এবং সেটা এর অনুরূপভাবে আমাদের যে প্রসেস হেডিংটা ছিল সেটাও একই রকম, সেটাও দেওয়া বাকি ছিল। তো এটা আমি দিয়ে দিলাম। এখন আমাদের ফন্টটা ওই সেটার মতোই লাগবে। সেক্ষেত্রে পেডিং যুক্ত করবেন আপনারা, যেমন এখানে পেডিং হবে, এখানেও পেডিং হবে, সেক্ষেত্রে আইকনগুলোকে বর্ডার দিতে হবে। আচ্ছা, তারপর আমরা যদি এই ডিজাইনটাতে আসি, এখানে 4টা ইমেজ আছে, আমাদের এখানে 4টা ইমেজ আছে। এখানে বাড়তি যেটা দেখতে পাচ্ছি যে ইমেজের সাথে কিছু টেক্সট আছে, বর্ণনা, যেটা পোর্টফোলিওর মেটা বা কাস্টম ফিল্ড, এগুলো ওয়ার্ডপ্রেস যখন করব আমরা। আচ্ছা, এখানে পোর্টফোলিও এবং এটার সাথেই আমরা দেখতে পাচ্ছি S5 এবং এবং P। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল পোর্টফোলিও। তো সিঙ্গেল পোর্টফোলিও যদি আমরা দেখি, এই হচ্ছে সিঙ্গেল পোর্টফোলিও, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে S5, এটা হচ্ছে P। দ্যাটস গুড। এখানে উপরেরটার জন্য ব্যবহার করা হয়েছে বোল্ড ফন্ট, এবং সেটা হচ্ছে 15 পিক্সেল উইডথ এবং 30 পিক্সেল লাইন হাইট। ফন্ট ফ্যামিলি তো অবশ্যই বোল্ড, হ্যাঁ, এটা দিয়ে দিই। আচ্ছা, তারপর হলো সাইজ হচ্ছে 15 পিক্সেল, লাইন হাইট মনে হয় আমি 30 দেখেছিলাম। এখন সরি, এখানে এই পিতে অনুরূপভাবে আমরা মেবি এটা 14 পিক্সেলের একটা ফন্ট, না 13, এটা ফন্ট ওয়েট হবে লাইট। আমরা লাইটটাকে যদি এখান থেকে কপি করি,
পোর্টফোলিও হেডিং এর পি, এখানে এটা হবে লাইট এবং ফন্ট সাইজ হবে 13 পিক্সেল, সেই সাথে লাইন হাইট হবে 30 পিক্সেল। এটা ঠিকই আছে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে 1 পিক্সেলের বর্ডার দেওয়া আছে, হালকা ধূসর বর্ডার। এবং শুধু তাই না, এখানে আরেকটা জিনিস, এই টেক্সটগুলো হচ্ছে সবগুলোই মিডলে আছে, টেক্সটগুলো টেক্সট লাইন। আমরা চাইলে একদম প্রথম ডিপটাতে এটা দিতে পারতাম, এলআইজিএন টেক্সট লাইন সেন্টার। আচ্ছা, টেক্সট লাইন সেন্টারটা ইস 5 এর জন্য প্রযোজ্য। ওকে, এবার যেটা করতে হবে, বর্ডার দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে আমার S5 এর বুটস্ট্র্যাপ থেকে কিছু প্যাডিং পাচ্ছে, যে প্যাডিংটা আমার দরকার নেই। এই জন্য আমি S5 এর ক্ষেত্রে প্যাডিং 0, মার্জিন 0, মার্জিন টপ দরকার আছে আসলে, টপ টপ এতটুকু ফাঁকা থাকতে পারে। মার্জিন বটমটা কমাতে হবে, মার্জিন বটম এখন চলে। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পোর্টফোলিও S5 এর জন্য। আচ্ছা, এখন আমি যদি এটাকে সেন্টার করি, সরি সেন্টার অলরেডি হয়ে গেছে, এটাকে যদি প্যাডিং বর্ডার দেই, তাহলে পুরো এই ডিপটাকে বর্ডার দিতে হবে সিঙ্গেল পোর্টফোলিওকে। আচ্ছা, আমি এখান থেকে না খুঁজে আমি সরাসরি দিয়ে দিই। আচ্ছা, এবার যদি আমরা লক্ষ্য করি, বর্ডারটা চলে আসছে, কিন্তু এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি আমরা। আমরা যদি ছবিটার দিকে লক্ষ্য করি আবার, আচ্ছা আচ্ছা, যথেষ্ট ফাঁকা থাকবে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা বর্ডার দেওয়ার জন্য আমাদের যে মার্কআপ, এখানে সিঙ্গেল পোর্টফোলিওর সাথে যে কলাম লার্জ টি, এই গ্রিডের কাজটা হচ্ছে, যেটা রেসপন্সিভের জন্য সুবিধা দিবে। এজন্য তিনটাকে মিলে আমরা চাইলে একটা ডিভ হিসেবে নিতে পারি।
এবং সেই ডিপটার নাম দিতে পারি যা শুধু আমাদের পোর্টফোলিও বর্ডার এটা ক্যাপচার করবে। এরপর আমরা ওটার পেডিং মার্জিন ফিক্স করব। এখন দেখেন ওটার সমস্যাটা দূর হয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পোর্টফোলিও বর্ডারটা এটার উইডথ নিয়ে সমস্যা হয়েছে। এটার উইডথটা আমরা ঠিক করি, বা আমরা চাইলে এটাকে যদি আমরা একটা ফিক্সড উইডথ দেই, আচ্ছা আচ্ছা, এখানে আমার সিঙ্গেল পোর্টফোলিও থেকে একটা নির্দিষ্ট পরিমাণে মার্জিন আসতেছে। আমরা যদি এটাকে ফাইন্ড আউট করি, মার্জিন না ঠিক প্যাডিং আসতেছে। পেজিং রাইট আছে 15 পিক্সেল। এই 15 পিক্সেল প্যাডিংটাকে আমাদের মানে রিমুভ করে দিতে হবে। এজন্য আমাদের তো সিঙ্গেল পোর্টফোলিও নেওয়াই আছে, এক্ষেত্রে শুধু আমরা যদি ওইটাকেই প্যাডিং রাইট 0 করে দিই তাহলেই সমাধান হয়ে যাবে। 0 পিক্সেল। হ্যাঁ, এখন আমাদের আর ওই সমস্যাটা নেই। তো একটা সমস্যারই সমাধান বিভিন্নভাবে করা যায় সিএসএস এর, যদি যেমন এটা আমি এটার পেডিংটা সেখান থেকে পাচ্ছে, আগে জানলে হয়তো আমার মার্কআপটাই পরিবর্তন করা দরকার হতো না, কিন্তু এখানে আমি সেফ থাকলাম মার্কআপটা পরিবর্তন করে। এক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না, কারণ মার্কআপে আমি অতিরিক্ত কোনো সিএসএস যুক্ত করি নাই। আচ্ছা, এখন আমি যদি পেডিং এর কাজটা করে ফেলি, যেমন এখানে কম্পিউটার আবারও প্রচন্ড রকম স্লো হয়ে গেছে, কাজ করতে পারতেছি না।